আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা যারা আজকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের মে এবং জুন মাসের বেতনের যে বিষয়টি। আমরা সবাই জানি যে আমাদের এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা 2 মাস ধরে বেতন পাচ্ছে না। যদিও জনতা ব্যাংক থেকে যে মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা বেতন পেয়ে থাকেন, তাদের বেতন মে মাসের বেতনটি ছাড় করা হয়েছে, কিন্তু অধিকাংশ শিক্ষক কর্মচারী এখনো মে মাসের বেতনও পায়নি। জুন মাস শেষ হয়ে আজকে জুলাই মাসের 5 তারিখ, যা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক এবং অপ্রত্যাশিত। এই বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রীকে বারবার এটা নিয়ে বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দিতে হয়েছে। তো আসার কথা হচ্ছে যে আজকে আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগে আমি বেতনের বিষয়ে কথা বলেছি। মাদ্রাসা এবং কারিগরি বিভাগের বাজেট শাখা যিনি দেখেন, উপসচিব জনাব মাহমুদুল হক মহোদয়, তিনি আমাকে আগে জানিয়েছিলেন, যেটা আপনাদেরকে লাইভে জানিয়েছিলাম, যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাদ্রাসার জুলাইয়ের প্রথম দিকে একসাথে 2 মাসের বেতন পাবে। এটা তো আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন। আজকে ওনার সাথে কথা বলেছিলাম, উনি তখন আমাকে জানালেন যে আপনাদের বেতনের কাজ চলছে, আগামী 3-4 দিনের মধ্যে আপনাদের বেতন আপনারা পেয়ে যাবেন, এটা তিনি আশ্বস্ত করেছেন। এরপরে আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আমি কথা বলেছি, যিনি আমাদের অর্থ, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও বলেছেন যে আমরা প্রসেসিং করে পাঠিয়েছি। তো আশা করা যাচ্ছে বেতনের একটা সুরাহা হবে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে। আমরা আশা করছি আজকে যেহেতু রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে বেতনটা ছাড় করা হবে। আমরা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি আজকে লাইভে আসার অন্যতম কারণ, সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের যে বদলির যে বিষয়টি। এটি নিয়ে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষক আমাকে ফোন করছেন, বিশেষ করে ফিমেল অনেক টিচার ফোন করে কান্নাও করছেন বদলি বিষয়টি নিয়ে একটু সিরিয়াসলি কাজ করার জন্য। এই জন্য আপনারা দেখেছেন বদলি নিয়ে গতকালকে আমি একটি পোস্ট দিয়েছিলাম। আজকে বদলির ব্যাপারে আমি মাদ্রাসা অধিদপ্তরে কথা বলেছি কয়েক জায়গায়। একজন সহকারী পরিচালকের সাথে আমি প্রথমে কথা বলেছি। উনি ওনার পরিচয় প্রকাশ না করার জন্য আমাকে অনুরোধ করেছেন। ওনার কাছ থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। তারপরে আমাদের প্রশিক্ষণ এবং উন্নয়নের পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনাব আবুল কালাম তালুকদার মহোদয়, তার সাথে আমি কথা বলেছি, যিনি মূলত বদলির সফটওয়্যার ডেভেলপের দায়িত্বে আছেন। তাকে এই দায়িত্বটি অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। আমি ওনাদের সাথে কথা বলে যে সামারিটি পেয়েছি, এই সামারিটা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত যে বিষয়টি আমি জানতে পেরেছি, সেটি হচ্ছে আমাদের যে বদলির যে বিষয়টি, এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের পরিচালক প্রশিক্ষণ এবং উন্নয়ন জনাব আবুল কালাম তালুকদার মহোদয়কে। সফটওয়্যার ডেভেলপমেন্ট পরে এটাকে লিঙ্ক করবে আপনার মেনিসের সাথে।
মেমিসের সাথে লিঙ্ক করে তারপরে প্রশাসনিক কার্যক্রম চালু হবে, শিক্ষকদের তথ্য নেওয়া, যেটা আপনার মাওসি যেভাবে করেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখন কোন পর্যায়ে আছে। উনি বললেন যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি, কিন্তু একটু সময় আমাদের লাগবে। ওনাকে অন্য একজন সহকারী পরিচালক এটা আমাকে জানিয়েছেন যে ওনাকে এটা ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সফটওয়্যারের পাশাপাশি এখানে বাজেটও বরাদ্দ করা হয়েছে। উনি আমাকে যেটা বললেন পরিচালক মহোদয়, যে উপর থেকে যদি ডিজি মহোদয় এবং মিনিস্ট্রি থেকে যদি ওনাদেরকে দ্রুত করার জন্য নির্দেশনা দিই তাহলে ওনারা দ্রুত করবেন। আমি মাঠ পর্যায়ে শিক্ষকদের অসন্তোষের কথা ওনাকে বলেছি যে 2 মাস ধরে বেতন না হওয়া এবং স্কুলের বদলি কলেজের বদলি চালু হয়ে যাচ্ছে, মাদ্রাসার বদলি চালু না হওয়া, এটা নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে এবং অসন্তোষ অলরেডি ছড়িয়ে পড়েছে। আমরা এটা আসলে চাই না এটা অসন্তোষটা ছড়িয়ে পড়ুক। তো আপনি যত দ্রুত সম্ভব, যেহেতু আপনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমাদের বদলি চালু করা যায় এই বিষয়টি আপনি দেখবেন। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনার জায়গা থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত বদলি চালুর ব্যাপারে। ডিজু মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে বদলির ব্যাপারে ওনারা দ্রুত শুরু করার ব্যাপারে ওনারা কাজ করবেন, এটা আমাকে বলেছেন, আশ্বাস দিয়েছেন। তো আমাদের যে বদলির যে বিষয়টা আমি ওনাদেরকে বলছি যে মাওসি যদি এত দ্রুত করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না পরিচালক মহোদয়কে। তখন তিনি বলছেন যে হ্যাঁ মাওসির কাজটা দ্রুত হয়েছে, এটা উনি কিন্তু স্বীকার করেছেন মাওসির কাজটা দ্রুত হয়েছে। আমরা যারা বদলি নিয়ে কাজ করি, আমরা সাধারণ শিক্ষক যারা আছেন আপনারা এবং আমি আমার জায়গা থেকে আমি কাজ শুরু করেছি। যদি আমরা আজকে যেহেতু কথা বলেছি 15 দিনের একটা স্পেস আমরা মাদ্রাসা অধিদপ্তরকে দেব, এর মধ্যে ওনারা কি কাজ করেন এটা আমরা একটু দেখতে চাই। এরপরে যদি প্রয়োজন হয়, যদি মনে হয় ওনারা আশানুরূপ কাজ করছেন না এবং ইচ্ছা করে এটা নিয়ে ওনারা টালবাহানা করছেন, বিলম্ব করছেন, তাহলে আমরা মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা আমরা মাদ্রাসা অধিদপ্তরের সামনে অবস্থান নেব এবং আমরা আমাদের যে যৌক্তিক দাবি বদলির যেটা ইতিমধ্যে নীতিমালা প্রকাশিত হয়েছে এটা যাতে কোনোভাবেই বিলম্বিত না হয় এই ব্যাপারে ওনাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি আমরা আদায় করব। যদি 15 দিনের মধ্যে কোনো রকমের অগ্রগতি যদি আমরা না দেখি, আর যদি অগ্রগতি দেখা যায় তাহলে আমরা ওনাদেরকে যৌক্তিক একটা সময় আমরা ওনাদেরকে দেব এবং এই যৌক্তিক সময়ের মধ্যেই ওনাদেরকে আমাদের বদলি চালু করতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সীমাবদ্ধতা আছে, এটা আমাকে পরিচালক মহোদয় বলেছেন। যেমন মাওসির ইএমআইএস যে সেল এটা তাদের নিজস্ব সেল, আর আমাদের যে মেমিস এটা কিন্তু নিজস্ব না, এটা আপনার প্রজেক্টের মাধ্যমে এটা ওনারা পরিচালনা করেন এবং এটাও সময় চলে গিয়েছিল কিছুদিন আগে। এটা আপনার সময় সরকারের পক্ষ থেকে এক নাকি এটা সম্ভবত প্রকল্প সহ পাশ হয়েছে বৃদ্ধি। তো এটা তো ওনাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, এটাও আমরা বিবেচনায় নেব। সব মিলে আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আপনারা লেখালেখি করেন যাতে আমাদের বদলির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে ওনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মেমিসের সাথে লিঙ্ক আপ করে দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের বদলি চালু করে। এই জন্য আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় আপনারা ব্যাপকভাবে লেখালেখি করেন এবং আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। 15 দিনের মধ্যে যদি কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায় তাহলে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে প্রয়োজনে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা শিক্ষকরা মাদ্রাসা অধিদপ্তরের সামনে আমরা অবস্থান করব এবং পরবর্তীতে যে কোনো সিচুয়েশন তৈরি হবে, যে কোনো পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতির জন্য মাদ্রাসা অধিদপ্তরের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে এটার দায়ভার তাদেরকে নিতে হবে।
আমরা কোনোভাবেই চাই না যে বদলি নিয়ে অসন্তোষ, বেতন ভাতা নিয়ে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে, এটা বদলি আরো এটাকে স্পিড আপ করুক, এটা আমরা চাই না। আমরা চাই বদলির কাজটা দ্রুত ওনারা শুরু করুক, এবং শুরু করে যে একটা অসন্তোষ তৈরি হয়েছে বেতন ভাতাদি সময় মতো আর দিতে না পারার কারণে, এটা অন্তত প্রশমিত হোক, এটা আমরা চাই। আপনারা এই কাজটা করবেন। আর আমাদের আরো যেগুলো সমসাময়িক যে বিষয়গুলো আছে, বিশেষ করে আমাদের এনটিআরসি এর যারা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন ঢাকাতে যে প্রোগ্রাম হয়েছিল মন্ত্রী মহোদয়ের সাথে, ওখানে আমি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন শেষে ওনারা এআই এর মাধ্যমে, অথবা যদি এআই এর মাধ্যমে যদি না পারেন, তাহলে ম্যানুয়ালি ওনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের যে নিয়োগ, ওনারা এটা শুরু করবেন। এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। পে স্কেলের বিষয়টি আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে একটা অনিশ্চয়তা বা আপনার একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই ক্ষেত্রে আজকেও দেখলাম কিছুক্ষণ আগে যে আমাদের পে স্কেলের বিভিন্ন বিষয় সমাধানের জন্য সচিব কমিটি সম্ভবত আজকে মিটিং এ বসার কথা, ওনারা চেষ্টা করছেন। আমরা তো অবশ্যই চাইবো যাতে জুলাইয়ের মধ্যে যাতে আমাদের পে স্কেল প্রজ্ঞাপন হয়, এবং পে স্কেলের যাতে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের সাথেই যাতে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমাদের অবশ্যই সরকারের কাছে দাবি থাকবে। এবং আপনারা জানেন আমরা যখন পে কমিশনের সাথে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের আমন্ত্রণে আমরা যখন মিটিং করেছি, আমরা ওখানে তাদেরকে এই বিষয়টা বলেছি যাতে সরকারিদের সাথে আমাদের প্রজ্ঞাপনটা যাতে হয়ে যায়। সাথে মানে একই প্রজ্ঞাপন তো হবে না, আমাদের জন্য আলাদা একটা প্রজ্ঞাপন হবে। এটা যাতে মানে সরকারি যে প্রজ্ঞাপনের সাথে সাথে যাতে আমাদের প্রজ্ঞাপনটা দেওয়া হয়, যাতে দেরি না হয়, এটা আমরা ওনাদেরকে বলেছি। আরেকটা বিষয়, অত্যন্ত দুঃখজনক কিছু ঘটনা দেখছি যেগুলো আসলে আমাদের যারা শিক্ষক আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে ছোট করছে। আজকে দেখেছি আপনার শ্রীপুরের এক শিক্ষকদের ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক। প্রাইভেট পড়াতে গিয়ে প্রবাসী স্ত্রীর সাথে আপনার পরোপকার জড়িয়ে আপনারা দেখেছেন। এগুলো তো আমাদেরকে অসম্মানিত করে। আমরা আমাদের শিক্ষক যদি আমরা যদি আমাদের নিজেদের আমাদের যে জৈবিক চাহিদা, এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, যেমন শিক্ষক হিসেবে আমরা সমাজকে সম্মানিত, আমরা যদি এটা যদি আমরা যদি আমাদের নিজেদের যদি আমাদের যে চারিত্রিক যে সততা, এটা যদি আমরা ধরে রাখতে পারি, অসম্মানটা তো এরকমই হবে। কিন্তু শিক্ষককে যদি দুই হাতে আপনার বেড়ে যখন নিয়ে যাওয়া হয় থানার দিকে, এটা তো সারা বাংলাদেশের সকল শিক্ষকের মাথা নিচু করে। আমরা আমাদের শিক্ষকতার পাশাপাশি আমাদের ইজ্জত, সম্মান, মর্যাদা, এটা যাতে আমরা যাতে বজায় রাখি, এটা যাতে আমাদের বজায় থাকে। শিক্ষক হিসাবে আমার সম্মান, ইজ্জত, এটা যাতে বজায় থাকে। আপনি স্ত্রী, সন্তান, তারপরে আপনার পরক্রিয়া করে আরেকজনের সাথে আপনার অপকর্ম করবেন, এটা তো আসলে শিক্ষকতার জায়গা থেকে এমনিতেই তা অগ্রহণযোগ্য। আবার শিক্ষক হয়ে যদি তা করেন, এটা তো কোনোভাবেই কোনো সুযোগ নাই। এবং আপনার স্ত্রী সন্তান থাকার পর অধস্তন কারোর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়া, ফুসলিয়ে ফাসলিয়ে তাকে বিবাহ করা, বিবাহ বৈধ, কিন্তু এটা তো বৈধ জিনিস না। এটা তো নৈতিক পদস্খলন। অধস্তন কাউকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করা, এটা নৈতিক পদস্খলন। এই বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা উচিত। সমাজে আমাদেরকে যেমন ইজ্জত দেয়, আপনি যদি ইজ্জতের জায়গাটা ধরে না রাখতে পারেন, বেজ্জতির পরিমাণটা কিন্তু একই রকম হবে। বিরিয়ানি অনেক টেস্টি, অনেক সুস্বাদু, কিন্তু নষ্ট হলে এটা একেবারেই খাওয়া যায় না। সাদা ভাত নষ্ট হলে পানি টানি দিয়ে কিছুটা তো মনে করেন গলৎকরণ করা যায়, খাওয়া যায়। কিন্তু বিরিয়ানি যেমন স্বাদ বেশি, নষ্ট হলে কিন্তু এটা একেবারেই আপনার খাবারের অনুপযোগী হয়ে পড়ে। তো আমাদের সম্মান যেহেতু বেশি, আমরা যদি এমন কোনো কাজ করি যেটা সমাজ মেনে নিবে না, তখন অসম্মানটা কিন্তু এই পরিমাণেই হয়। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আমরা নিজের একটা অপরাধের কারণে, অন্যায়ের কারণে আমাদের শিক্ষক সমাজ যাতে ছোট না হয় জাতির কাছে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় যেটা বারবার বলি, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের শিক্ষার্থীর প্রতি আমার আপনার দায়িত্ব, কর্তব্য, সর্বোচ্চ মেধা দিয়ে যাতে আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে, তাদেরকে
দক্ষ যোগ্য মানুষ হিসেবে তৈরি করার জন্য আমরা সবাই এটা চেষ্টা করি, আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে। আমার বিশ্বাস যার যে মেধা আছে, যেখানে আপনার নিয়োগ পেয়েছেন, যদি একটু পড়াশোনা করে যদি ক্লাসে যান, একটা প্ল্যান তৈরি করে যদি ক্লাসে যান, কি পড়াবেন যদি আগে আপনার মেমোরিতে থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো লেসন দিতে পারবেন। এবং আমরা সবাই যদি সচেতন হই, সব প্রতিষ্ঠানে দেখা যাবে আমাদের শিক্ষার্থীরা তারা ভালো কোয়ালিটি এডুকেশনটা পাবে। আর কোয়ালিটি এডুকেশন পেলে যোগ্য নাগরিক আগামীদের জন্য তৈরি হবে, যারা সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবে। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করি। যে ইএফটির ব্যাপারে আপনার যে কথাটা, এটা আজকে পরিচালক মহোদয় বলছেন ইএফটির বিষয়টা নিয়ে। যে দুঃখিত, আমার এটা পড়ে গিয়েছিল আপনার বয়াটা, এর জন্য। ইএফটির ব্যাপারে পরিচালক মহোদয় বলেছেন যে ওনারা ইএফটি নিয়ে কাজ করছেন। ইএফটিও মোটামুটি যেহেতু এক থেকে এটা পাস হয়েছে, আপনারা জানেন ইএফটি প্রকল্পটা পাস হয়েছে, এটা নিয়ে ওনারা কাজ করছেন। আরো নতুন নতুন অনেকগুলো উদ্যোগ ওনারা নিয়েছেন। তো সব বিস্তারিত এগুলো হয়তো পর্যায়ক্রমে আপনারা হয়তো জানতে পারবেন। ট্রেনিং এর দ্বারা শিক্ষকদের জীবন মান উন্নত। এখানে আসলে আপনারা সবাই জানেন যে ট্রেনিং এ আপনার বরাদ্দ এখানে এটাতে আপনার আসলে কি হয় এটা আমি বলতে চাই না, এটা আপনারা জানেন। ট্রেনিং এর নামে আসলে যে বরাদ্দ গুলো হয় এটা বিভিন্ন ভাবে নয় ছয় হয়। এখানে বিভিন্ন ভাবে আসলে এই টাকাগুলো অনেকের পকেটে আপনার ঢুকে। তো এখানে এই জন্য অনেকেরই আপনার আগ্রহ বেশি যাতে প্রশিক্ষণের নামে যাতে প্রকল্পগুলো নেওয়া যায়, এখানে আগ্রহ বেশি। কিন্তু আমার আপনার উৎসব ভাতা যদি বৃদ্ধি করা হয়, আমার আপনার বাড়ি ভাড়া যদি বাড়ানো হয়, মেডিকেল ভাতা যদি বাড়ানো হয়, আরো অন্যান্য কিছু বাড়ানো হয়, এখান থেকে তো আসলে 1 টাকাও কোথাও নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই জায়গাগুলোতে আসলে মানে এই জায়গাগুলোতে বাজেট থেকে অর্থ ব্যয় করতে অনেকেই আসলে চাই না। এখানেও তো আপনি ধরেন বিল্ডিং এর প্রকল্প দিলে এখানে বিভিন্ন রকমের কি আপনার এখানে কমিশনের বিষয় থাকে। তো সব মিলিয়ে দেখা যায় আপনার যেখানে আপনার কিছু যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের কিছুটা উপকার হবে, এখান থেকে তারা কিছুটা বেনিফিশিয়ারি হবে। এই জায়গাগুলোতে আসলে ওনারা কাজ করতে বেশি আগ্রহী। আর যেখানে কোনো রকমের আপনার ওনাদের বেনিফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ নাই, ওখান থেকে কোনো রকমের বেনিফিট নেওয়ার কোনো সুযোগ নাই, সেই জায়গাগুলোতে আসলে ওনারা কাজ করতে চান না। তো এটা তো আমরা জানি। আমরা আমাদের বাজেটে বরাদ্দ এবছর মানে অনেক বছর পরে একটা ভালো বরাদ্দ এসেছে। আমরা অবশ্যই চাইবো এই বরাদ্দটাকে সঠিক ব্যবহার যাতে সরকার করে এবং এই বরাদ্দের মাধ্যমে সত্যিকার অর্থে যাতে শিক্ষকদের জীবন মানের যাতে উন্নয়ন হয়। আমাদের শিক্ষকরা তো আমরা সোশ্যাল মিডিয়া আমরা বলি যে আমরা বিনা টাকায় আমরা ট্রেনিং নেবো, প্রশিক্ষণ নেবো, আমাদের নিজেদের টাকায় আমরা প্রশিক্ষণ নেবো, কিন্তু আমাদের উৎসব ভাতা পূর্ণাঙ্গ করে দেন, আমাদের বাড়ি ভাড়া আমাদেরকে সরকারি নিয়মে দিয়ে দেন, আমাদের মেডিকেল ভাতা সরকারি নিয়মে দিয়ে দেন, আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা ভাতা দেন, আমাদের শান্তি বিনোদন ভাতা দেন, অন্যান্য যে ভাতাগুলো সরকারি ভাতা এগুলো আমাদেরকে দেন। প্রয়োজন আমরা প্রশিক্ষণে আমরা নিজেদের টাকা ব্যয় করে আমরা প্রশিক্ষণ নেবো, এটা তো আমরা বলছি। কিন্তু আমরা বললে তো আসলে হবে না। এখানে বিষয়গুলো আসলে আপনারা বুঝেন যে এখানে আসলে তারা বেনিফিশিয়ারি হয় এবং এখানে কেন আগ্রহ আপনারা ভালোভাবে বুঝেন। আর লম্বা করবো না লাইভ, মূলত আসলে আজকের যে মানে লাইভের মূল আসার উদ্দেশ্য ছিল আপনাদের বেতনের বিষয়টা নিয়ে কথা বলা, প্লাস আমাদের যে ইয়েটা আপনাদের যে মাদ্রাসা শিক্ষকদের বদলির যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে মূলত কথা বলার উদ্দেশ্য ছিল। আরেকটি বিষয়, আমাদের যারা কর্মচারী আছে ওনাদেরকে বদলির আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ সবাই বদলি পেলে ওনারা আপনারা অনেকে বলবেন যে না ওনারা তো যার এলাকায় ওনারা চাকরি পেয়েছে, যদি কেউ যেতে চাই কোথাও যাবে, অন্তত সুযোগ রাখা উচিত আমি মনে করি। আমাদের অন্তত সুযোগ দেওয়া দরকার। কেউ যদি মনে করে যাবে, কেউ যদি মনে করে যাবে না, আমার মনে হয় সুযোগ রাখা উচিত অন্তত। কারণ সবাই শিক্ষকরা পাবে, ওনারা কেন পাবে না? ইত্তেদায়ীর 13তম গ্রেড, এটা নিয়ে তো অনেক কথা বলেছি। অধিদপ্তরের আসলে কথা বলার সময় আমি জানি না আসলে আমি আজকে কথা বলছি, কিন্তু আপনাদের 13তম গ্রেড নিয়ে কথা বলা আসলে কোনো মনেই ছিল না। আমি জানি না কেন আমি ভুলে যাই এটা। দেখি আমি নেক্সট ইয়ার যখন আবার কথা বলবো আপনাদের 13তম গ্রেড বিষয় নিয়ে চেষ্টা করবো জানার জন্য কোন অবস্থায় আছে। যাই হোক, আরেকজন বলছেন মাওসী মাদ্রাসা কারিগরি বোর্ডের বদলি চালু করা। একসাথে তো আসলে হবে না, কারণ মাওসিটা অনেক টাকা গেছে আপনারা জানেন।
একসাথে হবে না, আমার মনে হয় একটু সময় লাগবে। এরপরও যৌক্তিক সময়টা আমরা তাদেরকে দিতে চাই, কিন্তু যৌক্তিক সময় যদি পার হয়ে যায় তাহলে আমি তো বলেছি যে আপনাদেরকে নিয়ে মাদ্রাসা অধিদপ্তরের সামনে আমরা অবস্থান নিব, এবং এর উদ্ভূত পরিস্থিতিতে যে পরিবেশ তৈরি হবে এর দায়ভার সম্পূর্ণ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে নিতে হবে। আমরা ওনাদেরকে একটু স্পেস দিতে চাই, আমরা একটু স্পেস দেওয়ার পরে দেখি কি হয়। তো টিউশন ফি এর বিষয়ে সোশ্যাল মিডিয়া আপনারা লেখালেখি করেন। আমি যেটুকু জানি টিউশনের ফির বিষয়টা হচ্ছে আসলে আমরা বাচ্চাদের কাছ থেকে যে বেতন ভাতাটি নিই, এটার যে মানে এটার যে আপনার বিধান, টিউশন ফি এরকম একই বিধান, এটা আপনার যে কোনো জায়গাতে আপনার ব্যয় করা যাবে। টিউশন ফি দিয়ে শিক্ষকদের যে আপনার মাসিক যে আমরা যে বাড়ি ভাড়া দিয়ে থাকি এটা দেওয়া যাবে, বৈশাখ ভাতা নেওয়া যাবে, এটা দিয়ে মাদ্রাসা আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কাজও করা যাবে, এটা দিয়ে আপনার দৈনন্দিন যে নিত্য নৈমিত্তিক যে খরচ এগুলো আপনার ইয়ে করা যাবে। অর্থাৎ এটা মূলত বাচ্চাদের কাছ থেকে আমরা যে বেতনটা নেই ওই বেতনের মতো মূলত এটা তো তাদের বেতনের একটা অংশ। যারা উপবৃত্তি পায় তাদের বেতনটা আমরা প্রতিষ্ঠান থেকে নেই না, তাদের বেতনটা আমাদের সরকার দেয়। সুতরাং এটা বেতনের যে আপনার বিধান যে যে জায়গাতে এটাকে ব্যয় করা যায়, এটাও আপনার সেই সেই জায়গাতে ব্যয় করা যাবে। আমার শিক্ষক সরকারি অধ্যাপক হযরত মাওলানা ইয়াকুব আলী হাফিজাহুল্লাহ তিনি কমেন্ট করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিলুপ্তির জন্য। অধিদপ্তর বিলুপ্তি আসলে সমাধান না। আমরা এটা যেখানে যেখানে আপনার প্রবলেম আছে এটা রিফর্ম করে যাতে এটা আপনার এটা যাতে সবসময় আপনার সঠিকভাবে কাজ করে রাইট ট্র্যাকের মধ্যে থাকে, এটা আমাদেরকে নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। যেমন বদলির ব্যাপার আসলে এতদিন আমি সিরিয়াসলি বলি নাই, কারণ আমি দেখেছি বদলি নিয়ে বিভিন্ন গ্রুপ কাজ করে তারা এগুলো নিয়ে কথা বলেছে। আমি আসলে এটা এগুলো নিয়ে কাজ করি মানে এতদিন কথা বলি নাই, কিন্তু অনেকে ফোন করে আসলে মানে বিশেষ করে ফিমেল টিচার কান্নাও করে আমার কাছে ফোন করে, স্যার আপনি একটু জোরালো ভূমিকা নেন। সেই জায়গা থেকে মূলত আসলে বদলি নিয়ে খুব সিরিয়াসলি আমি কথা বলেছি আজকে। তো আরো দু একজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও ওনাদেরকে কানেক্ট করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমরা আমাদের যে বদলির বিষয়টা এটা একটা সুরাহা হবে, লাইফে শেয়ার করে দিবেন সবাই, তাহলে বদলির বিষয়টা নিয়ে সবার মধ্যে যে দুয়াশা তৈরি হয়েছে তারা ইনশাল্লাহ দুয়াশাটা কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।